ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আপনারা যারা এনটিএনএ দেন বা এনটিএনএ দিবেন অথবা যারা এডুকেশনের স্টুডেন্ট তাদের জন্যই আজকের মূলত ভিডিওটা। আর বাকি যারা স্টুডেন্টরা আছেন তারা যদি চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, বোর্ডে লিখেছি রিসার্চ। ওয়ার্ডটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? যারা এডুকেশনের স্টুডেন্ট অনেকেই ভাবছেন খুব কঠিন একটা বিষয় স্যার। যারা এনটিএনএ দেন তাদের মধ্যে অনেকেই ভাবছেন এই রিসার্চের জন্যই আমার এনটিএনএটা কোয়ালিফাই হচ্ছে না। আজকে আমরা এই রিসার্চ সম্বন্ধে জানবো। আমি চেষ্টা করব এই রিসার্চের উপর কিছু ভিডিও করার, যাতে আপনারা সহজে রিসার্চ এবং রিসার্চের বিষয় যেগুলো বিশেষ করে পরীক্ষায় আসে সেগুলো আপনারা বুঝতে পারেন। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্ন। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানবো রিসার্চ কি আর রিসার্চ রিলেটেড কিছু টার্ম সম্বন্ধে আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে সবার ফার্স্ট জানবো রিসার্চ কি। রিসার্চ কথাটার মধ্যে রিসার্চের অর্থ কি সেটা লুকিয়ে আছে। রিসার্চ কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? রিসার্চ এই কথাটাকে যদি আমরা ভাঙি, রিসার্চ কথাটাকে যদি আমরা ভাঙি, আমরা পাই রি প্লাস সার্চ। রি প্লাস সার্চ। রি কথার অর্থ কি? পুনরায়। সার্চ মানে খোঁজা। কি খুঁজবো? নতুন কিছু খুঁজবো। কিভাবে খুঁজবো? সায়েন্টিফিক ওয়েতে অর সিস্টেমেটিক ওয়েতে। কি বললাম? কিছু খুঁজবো। কিভাবে কি খুঁজবো? নতুন কিছু খুঁজবো। কিভাবে খুঁজবো? সায়েন্টিফিক ওয়েতে অথবা সিস্টেমেটিক ওয়েতে। তার মানে রিসার্চ কথার অর্থ কি দাঁড়ালো? আমরা যখন সায়েন্টিফিক ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে নতুন কিছু খুঁজে বের করি সেটাকেই বলা হয় কি? রিসার্চ। তাহলে রিসার্চের সংজ্ঞা আমরা বলতে পারি সার্চিং অর ফাইন্ডিং সামথিং নিউ ইন এ সায়েন্টিফিক ওয়ে। তাহলে রিসার্চ মানে আমরা বলতে পারি সার্চিং অর ফাইন্ডিং সামথিং নিউ ইন এ সায়েন্টিফিক অর সিস্টেমেটিক ওয়ে। এখন আমরা রিসার্চের কিছু টার্ম সম্বন্ধে জানবো যেগুলো আমাদের প্রায় কাজে লাগবে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্বন্ধে জানবো যেগুলো রিসার্চ করতে গেলে আমাদের প্রায়ই দরকার পড়ে। দেখুন, আমি ফার্স্ট টার্ম লিখেছি পপুলেশন। হোয়াট ইজ পপুলেশন? আমি বলি, তারপর আমি উদাহরণ দিয়ে বলছি হোয়াট ইজ পপুলেশন। যাদের উপর আমরা রিসার্চ করছি, যাদের উপর আমরা রিসার্চ করছি তারা হলো আমার পপুলেশন। ধরুন আমি এরকম একটা রিসার্চ করতে যাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 20 থেকে 30 বছরের মানুষরা কিরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তার ইম্প্যাক্ট তাদের লাইফের উপর কিরকম পড়ে। কি বললাম? আমি এমন একটা রিসার্চ করতে যাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 20 থেকে 30 বছরের মানুষরা কিরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তার ইম্প্যাক্ট তাদের লাইফে কিরকম পড়ে, এরকম আমি রিসার্চটা করতে যাচ্ছি। তাহলে আমার পপুলেশন হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 20 থেকে 30 বছরের প্রত্যেকটা মানুষ। তার কারণ আমি কাদের উপর রিসার্চটা করছি? 20 থেকে 30 বছরের মানুষ ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গলের 20 থেকে 30 বছরের মানুষের উপরই তো আমি রিসার্চটা করছি। তাহলে আমার পপুলেশন কারা হবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের 20 থেকে 30 বছরের মানুষ। ক্লিয়ার? তাহলে এটা হলো পপুলেশন। এখন আমরা জানবো হোয়াট ইজ স্যাম্পল। দেখুন, পপুলেশন বললাম আমি যাদের উপর রিসার্চটা করছি, কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু আমি গিয়ে গিয়ে কিন্তু ডেটা কালেক্ট করব সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। যেমন যখন আমরা ভাত রান্না করি, আমরা কিন্তু প্রত্যেকটা ভাত টিপে দেখি না যে ভাতটা সিদ্ধ হলো কিনা। আমরা কিন্তু দু একটা ভাত নিয়ে দেখি, টিপে দেখি যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা, তার থেকে বলে দেই সমস্তটাই সিদ্ধ হয়েছে। তেমনি আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে তাদের থেকে কিছু মানুষ বেছে নেব, সেই ওয়েটাকে বলা হয় স্যাম্পলিং। আমরা স্যাম্পলিং কি সেটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে জানবো। আমরা যে মানুষগুলোকে বেছে নিলাম, যাদের থেকে আমরা ডেটা কালেক্ট করব, তারা হলো স্যাম্পল। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষদের উপর করছি, তাহলে আমি কোনো জায়গার কিছু কিছু মানুষের থেকে ডেটা কালেক্ট করলাম, তাহলে সেই যে কিছু কিছু মানুষ যাদের থেকে আমি ডেটাগুলো কালেক্ট করছি তারা হয়ে গেল স্যাম্পল। এখন আমরা জানবো ডেটা সম্বন্ধে। যে মানুষগুলো আমার স্যাম্পল হলো
তাদের থেকে যে ইনফরমেশনগুলো আমি কালেক্ট করব, কি বললাম, আমি যে স্যাম্পলগুলো নিলাম সেই স্যাম্পলগুলো অর্থাৎ সেই মানুষগুলোর থেকে যে ইনফরমেশনগুলো আমি নিব সেগুলো হবে আমার ডেটা। বোঝা গেল? তাহলে এখন প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। হোয়াট ইজ প্রাইমারি ডেটা, হোয়াট ইজ সেকেন্ডারি ডেটা? আমি যখন রিসার্চার, আমি নিজে গিয়ে সেই ডেটাগুলো কালেক্ট করছি, আমি প্রত্যেকের কাছে গেলাম, যাদের থেকে আমি ডেটা কালেক্ট করব তাদের প্রত্যেকের কাছে গেলাম, গিয়ে ডেটা কালেক্ট করছি আমি রিসার্চার নিজে, তখন যে সেই ডেটা যে আমরা কালেক্ট করছি, আমি যে কালেক্ট করব, তখন সেই ডেটাকে বলবো প্রাইমারি ডেটা। আবার অনেক সময় দেখা যায় কি হয়, একজন রিসার্চার তার সময় কম থাকাতে তার পক্ষে গিয়ে ডেটা কালেক্ট করা সম্ভব হয় না, তখন অলরেডি কোনো এনজিও হোক বা অন্য কোনো রিসার্চার কোনো ডেটা কালেক্ট করেছে, তার ডেটাগুলোকে সে পয়সা দিয়ে কিনে নেয়। এইভাবে ডেটা কালেক্ট করাকে বলা হয়, এইভাবে যে ডেটা কালেক্ট করা হয় তাকে বলা হয় সেকেন্ডারি ডেটা। এখন আমরা জানবো হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা, হোয়াট ইজ কোয়ালিটেটিভ ডেটা। কোয়ান্টিটি মানে কি সংখ্যাগত, আর কোয়ালিটি মানে কি গুণগত। এই দুটো ডেটা কি আমরা এখন জানবো। যে সমস্ত ডেটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি সেই ধরনের ডেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা, আর যে ধরনের ডেটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি না, তার গুণ দিয়ে প্রকাশ করি, সেই ধরনের ডেটাকে বলা হয় কোয়ালিটেটিভ ডেটা। যেমন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনার বয়স কত, আপনি কিন্তু উত্তরটা কোনো না কোনো সংখ্যায় দিবেন। আমি যদি বলি আপনার ওজন কত, আপনার হাইট কত, সেখানে কত মানুষ ছিল, এই উত্তরগুলো কিন্তু আপনি কোনো না কোনো সংখ্যায় দিবেন। এই ধরনের ডেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা। তাহলে কোয়ালিটেটিভ ডেটা কি, যাদের আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। যেমন আমি যদি বলি আচ্ছা অমুক লোকটা কেমন, আপনি বলবেন অমুক লোকটা 5, অমুক লোকটা 4। আপনি কিন্তু তার গুণগুলো বলবেন, যে লোকটা মানুষকে খুব হেল্প করে, লোকটা সৎ। এই ধরনের ডেটাকে বলা হয় কোয়ালিটেটিভ ডেটা। বা আমি যদি বলি বুদ্ধি, বুদ্ধি কিন্তু আমি যদি বলি আপনার বুদ্ধি কত, আপনি কিন্তু সেটা বলতে পারবেন না, বলবেন না 5, 10, 15, এইভাবে কিছু বলবেন না। তখন কিন্তু আপনি উদাহরণ দিবেন যার থেকে আমরা বুঝতে পারবো আপনার মধ্যে কতটুকু বুদ্ধি আছে। তার মানে কিছু ডেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি, আর কিছু ডেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না, তার গুণ দিয়ে তার বিচার করি। যে ধরনের ডেটাকে আমরা সংখ্যায় প্রকাশ করি তাদের বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা, আর যে ধরনের ডেটাকে আমরা গুণ দিয়ে প্রকাশ করি তাদের বলা হয় কোয়ালিটেটিভ ডেটা। এখন জানবো হোয়াট ইজ ভেরিয়েবল। এটা কি? ভ্যারিয়েবল নামের মধ্যেই উত্তর আছে। ভ্যারি করছে যে মানে কি, যার মান পরিবর্তনশীল সেই হচ্ছে ভ্যারিয়েবল। এর বিপরীত হচ্ছে কনস্ট্যান্ট, যে স্থির। যেমন আমি যদি কোনো সংখ্যা বলি সেটা কিন্তু সবসময় স্থির। যেমন 4, এটার মান কালকেও 4 থাকবে, আজকেও 4, আগামী দিনেও 4-এর মান 4ই থাকবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু আমি এমন একটা উদাহরণ দিব আপনাদের যেটা কিন্তু ভ্যারি করবে। যেমন আমরা মাত্র একটা উদাহরণ নিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের 20 থেকে 30 বছরের মানুষরা কীরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তার ইম্প্যাক্ট তাদের লাইফের উপর কীরকম পড়ে। এটা যখন আমি রিসার্চ করতে যাচ্ছি তখন কিন্তু কীরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে। এটা কিন্তু 1 নম্বর ব্যক্তির ক্ষেত্রে যেটা হবে 2য় নম্বর ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে, আবার 3য় নম্বর ব্যক্তির ক্ষেত্রে আগের দুটোর সঙ্গে মিল নাও খেতে পারে। সেটা কি ভ্যারি করবে। বা তাদের ইম্প্যাক্টটা তাদের লাইফের উপর কীরকম পড়ে, সেই সোশ্যাল মিডিয়া ইউজের ইম্প্যাক্টটা তাদের উপর কীরকম পড়ে সেটাও কিন্তু ভ্যারি করবে, সেটাও কিন্তু একই রকম হবে না। তাহলে এগুলোকে আমরা বলবো ভ্যারিয়েবল। তার মানে কি, যার মান ভ্যারি করছে। এখন আমরা বুঝবো হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইনডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে কি পরাধীন। তাহলে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা মাত্র যে উদাহরণটা নিলাম সেটার থেকে বোঝার চেষ্টা করব। আমরা উদাহরণটা দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের 20 থেকে 30 বছরের মানুষ কীরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং তার ইম্প্যাক্ট তাদের লাইফের উপর কীরকম পড়ে।
এখানে দেখুন ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তারা কিরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার সেটার ইম্প্যাক্টটা কিরকম পড়ে তাদের লাইফের ওপর, সেটা কিন্তু ভ্যারি করবে কিসের উপর? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর। তারা কিরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা দেখব প্রত্যেকটা মানুষের কি হচ্ছে, তাদের লাইফের ইম্প্যাক্টটা কিন্তু ভ্যারি করবে। তার মানে বলতে পারি যেটা কারণ সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা ফল সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বললাম? যেটা কারণ সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেটা ফল বা রেজাল্ট সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিন আগে আপনারা জানেন আমফান নামক একটা সাইক্লোন হয়ে গেল। তাহলে আমফান নামক সাইক্লোনটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর তার প্রভাব আমাদের উপর কিরকম পড়লো সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর ফলটা হলো ডিপেন্ডেন্ট। আমফান যেখানে কম হয়েছে সেখানে মানুষের প্রভাবিত কম হবে, আবার যেখানে বেশি হয়েছে সেখানে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হবে। তার মানে বুঝতে পারলাম যেটা কারণ সেটা ইন্ডিপেন্ডেন্ট, আর যেটা ফল সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন জানবো হোয়াট ইজ কন্টিনিউয়াস ভেরিয়েবল, হোয়াট ইজ ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস বুঝতে পারি যার কোনো ভাঙ্গা মান থাকতে পারে, যার মান ভাঙ্গাও আসতে পারে, তারা হচ্ছে কি কন্টিনিউয়াস ভেরিয়েবল। আর ডিসক্রিট ভেরিয়েবল কি? যার মান কখনো ভাঙ্গা আসতে পারে না, সবসময় পূর্ণ সংখ্যায় আসবে, পূর্ণ সংখ্যায় আসবে, তারা হলো কি ডিসক্রিট ভেরিয়েবল। যেমন আমি যদি বলি আপনার ওজন কত, তাহলে সেটা 50 কেজি হতে পারে, 50.5 কেজিও হতে পারে, 50.3 কেজিও হতে পারে, 70 কেজিও হতে পারে, 70.2 কেজিও হতে পারে। কিন্তু আমি যদি বলি সেখানে কতজন মানুষ ছিল বা আপনারা কয় ভাই বোন, সেটা কিন্তু সবসময় কিন্তু কোনো না কোনো পূর্ণ সংখ্যা হবে। আপনি বলবেন হয় 3 বা 2, বা কতজন মানুষ ছিল হয় বলবেন 10 বা 11, কখনোই কিন্তু বলবেন না 10.2 বা 5.2 মানুষ সেখানে ছিল। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল আমরা খুব সহজেই বুঝতে পারি। কন্টিনিউয়াস ভেরিয়েবল কি খুব সহজে আপনারা বুঝতে পারবেন, যেগুলোকে আমরা পয়েন্টে প্রকাশ করতে পারি। খুব সহজে মনে রাখবেন, যেগুলোকে আমরা পয়েন্টে প্রকাশ করতে পারি, যে ভেরিয়েবলটাকে আমরা পয়েন্টে প্রকাশ করতে পারি সেটা কি কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর যে ভেরিয়েবলটাকে আমরা পয়েন্টে প্রকাশ করতে পারবো না সেটা হয়ে গেল আমাদের ডিসক্রিট ভেরিয়েবল। আপনারা রিসার্চ কি আর রিসার্চের টার্মগুলো যেগুলো আজকে পড়লাম এগুলো নিয়ে আপনারা আগে একটু বুঝুন, এগুলো একটু ভালো মতো তৈরি করুন। নেক্সট ভিডিওতে আমরা জানবো রিসার্চের টাইপ সম্বন্ধে, যেখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। আপনারা এতটুকু তৈরি করুন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন, সহজভাবে আরও বোঝানোর চেষ্টা করব। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তাকে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।